নমস্কার বন্ধুরা, বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আজকের ভিডিও টপিক ব্যক্তিগত ফাইন্যান্সের সহজ পাঠ। টাকা বাঁচান, বিনিয়োগ করুন এবং ভবিষ্যৎ গড়ুন। বন্ধুরা, আজ আমরা শিখব কিভাবে আপনার উপার্জিত অর্থ সঠিকভাবে ব্যবহার করে ভবিষ্যতে আর্থিক স্বাধীনতা অর্জন করা যায়। পাশাপাশি স্বাস্থ্য বীমা মানে হেলথ ইন্স্যুরেন্স এবং টার্ম ইন্স্যুরেন্সের গুরুত্ব কি সেটাও আমরা জানার চেষ্টা করব। বন্ধুরা, ভিডিও শুরুর আগে ওয়ারেন বাফেটের একটা বিখ্যাত কোট আপনাদের সঙ্গে শেয়ার করি। ডোন্ট সেভ হোয়াট ইজ লেফট আফটার স্পেন্ডিং, ইনস্টেড স্পেন্ড হোয়াট ইজ লেফট আফটার সেভিং। তাহলে বুঝতেই পারছেন, আমরা সাধারণত কি করি না, খরচা করার পরে যে টাকা এক্সট্রা থাকে সেটাকে আমরা সেভ করি, কিন্তু আমাদের করতে হবে কি, আগে আমাদের সেভ করতে হবে, তারপরে যেটা থাকবে সেটা আমাদের স্পেন্ড করতে হবে। তাহলেই আমাদের একটা ডিসিপ্লিন তৈরি হবে ইনভেস্টিং বা সেভিংসের। প্রথম ধাপ হলো আমাদের আয়ের 50-30-20 রুল মেনে খরচ ও সঞ্চয়ের প্ল্যান করা। এই 50-30-20 রুল অফ বাজেটিং ইজ ওয়াইডলি অ্যাট্রিবিউটেড টু সেনেটর এলিজাবেথ ওয়ারেন। উনি এই কনসেপ্টটাকে পপুলারাইজ করেছেন ওনার বই অল ইয়োর ওর্থ, দ্য আলটিমেট লাইফ টাইম মানি প্ল্যান। এই বইটাতে এই কনসেপ্টটাকে উনি খুব ভালোভাবে বর্ণনা করেছেন। এই রুলটা কি সাজেস্ট করে? ডিভাইডিং ইয়োর ইনকাম into three categories: 50% for your needs, 30% for your wants, and 20% for savings. In India, it should be customized according to individual income level, obligation, and current situation of the individual. তাহলে ইন্ডিয়াতে ওই 50-30-20 রুলটা একদমই অ্যাপ্লিকেবল হবে না, কারণ বিভিন্ন লোকের বিভিন্ন রকমের আর্নিংস আছে, তাদের কারো ডেট অব্লিগেশন থাকে, আবার অনেকের ডিপেন্ডেন্ট মেম্বার তার অনেক বেশি থাকে। সেক্ষেত্রে কি ইন্ডিভিজুয়াল পার্সনের ক্ষেত্রে এই পার্সোনাল ফাইন্যান্সের রুল অনেকটাই কাস্টমাইজ করতে হয়। তাহলে 50% প্রয়োজনীয় খরচ, যেটা ভাড়া বা আপনার বাড়ির ইএমআই হতে পারে, কার ইএমআই হতে পারে, বা আপনার ফুড বিল হতে পারে, বা ইলেকট্রিসিটি বিল হতে পারে। আর 30% টাকা আমরা কোথায় খরচা করি? সাধারণত জীবনযাত্রার জন্য, ডিসক্রিশনারি স্পেন্ডিং, যেমন কোনো একটা জায়গায় ঘুরতে গেলাম, বা কোনো একটা খুব দামি একটা কনজিউমার অ্যাপ্লায়েন্স কিনলাম, বা শপিং করতে গেলাম, দামি দামি গার্মেন্টস, শু এইসব কিনলাম। আর 20% টাকাই আমাদের উচিত সবার সঞ্চয় ও বিনিয়োগ করা। এখানে কিছু প্র্যাকটিক্যাল টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রতিদিন মাসের খরচ ট্র্যাক করতে হবে। গুগল সিট বা বিভিন্ন রকম অ্যাপ আছে, যেমন ওয়ালেট, মানি ম্যানেজার, মানি মার্কেট, মানি ট্র্যাকার, এই অ্যাপগুলি ব্যবহার করতে পারেন। বাজেট অনুযায়ী খরচ করার জন্য একটি আলাদা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। বন্ধুরা, এই ব্যাংক অ্যাকাউন্টের কথাই বলি, একটা আপনি ডিজিটাল কেওয়াইসির মাধ্যমে একটা খুব ভালো রেপুটেড ব্যাংকে আপনি ডিজিটালি একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। এই ব্যাংকের নাম ইন্ডাসইন্ড ব্যাংক, এবং এই ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের নাম ইন্ডি। এটা একটা খুবই ভালো ব্যাংক অ্যাকাউন্ট, যেটা আমি বিগত 1.5-2 বছর ধরে ইউজ করছি এবং আমি খুবই স্যাটিসফাইড। এই ব্যাংকের একটা মজার বিষয় বলছি, আপনি আপনার পছন্দ মতো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিতে পারেন। আপনি চাইলে আপনার মোবাইল নাম্বারটাকেও ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হিসেবে করতে পারেন। এছাড়া দেখি এই ব্যাংকের সেভিংস ইন্টারেস্ট রেট অনেকটাই হাই, আপ টু 7% অব্দি পাবেন, এবং অটো সুইপের মাধ্যমে আপনি এফডি করতে পারেন, সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট 7.99, জিরো মেনটেন্যান্স ফি, জিরো অ্যাকাউন্ট ওপেনিং ব্যালেন্স, আনলিমিটেড ফ্রি ট্রানজ্যাকশন, এক্সক্লুসিভ ডেবিট রিওয়ার্ড। এক্ষেত্রে আপনি জিরো ফি দিয়ে ডেবিট কার্ড অ্যাপ্লাইও করতে পারবেন। আবার আপনি চাইলে আপনি ডিজিটাল ডেবিট কার্ডও অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে আপনি ডেবিট কার্ড নাম্বার পেয়ে যাবেন। আর যদি আপনি ফিজিক্যাল ডেবিট কার্ড ফ্রি অফ কস্টে পেতে চান, সেক্ষেত্রে একটা ইনিশিয়াল এফডি করতে হয়, যে এফডিটা আপনি করার কিছুদিন পরে রিডিম করে দিতে পারেন, কিন্তু আপনার ডেবিট কার্ডটি লাইফ টাইম ফ্রি হয়ে যাবে। আনলিমিটেড ফ্রি এটিএম উইথড্রল আছে, ইনস্ট্যান্ট ক্রেডিট লাইন, আপনি এখানে আপ টু 5 লাখ অব্দি ফ্লেক্সিবল লাইন অফ ক্রেডিট পেয়ে যাবেন। ভার্চুয়াল নাম্বারলেস ডেবিট কার্ড, এটার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবং সবশেষে ডিআইসিজিসি ইন্স্যুরেন্সের আপনার কভারেজ থাকবে আপ টু 5 লাখ, যেটা আরবিআই আপনাকে প্রোভাইড করে। সমস্ত ন্যাশনালাইজ এবং শিডিউল ব্যাংকের ক্ষেত্রে আপ টু 5 লাখের ইন্স্যুরেন্স কভারেজ আরবিআই প্রোভাইড করে। বন্ধুরা, আমি নিচে ইন্ডাসইন্ড ব্যাংকের লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা ওই লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্টটা খোলেন তাহলে আমি কিছু রেফারেল বোনাস পেতে পারি। সেকেন্ড চ্যাপ্টার, ঋণ নেওয়ার আগে ভাবুন, স্মার্টলি লোন নিন।
ঋণ আপনার বন্ধু হতে পারে, আবার শত্রু হতে পারে। আবার এই লোনকে যদি আপনি লেভারেজ হিসেবে ইনভেস্টিং এ কাজে লাগান, সেক্ষেত্রে আপনার ডাবল ডাবল এজেড সোয়ার্ড হিসেবেও কাজ করতে পারে। ডাবল এজেড সোয়ার্ড মানে কি, আপনার যদি গেন হয় তাহলে আপনার উইন্ডফল গেন হতে পারে, আবার যদি লস হয় অনেকটাই লস হতে পারে। ক্রেডিট কার্ড ব্যবহারের সঠিক নিয়ম: মিনিমাম অ্যামাউন্ট পরিশোধ করে লোন বাড়াবেন না, আপনি সবসময় ফুল অ্যামাউন্ট পেমেন্ট করবেন। বড় হোম লোন বা কার লোন নেওয়ার আগে আপনার ইএমআই যেন আপনার ইনকামের 30% থেকে বেশি না হয়ে যায়। সবসময় চেষ্টা করবেন যে কম সুদে কি করে লোন নিতে পারেন। সেক্ষেত্রে আপনি যেসব ব্যাংকের ক্রেডিট রেটিংস অনেক হাই, যেমন এইচডিএফসি, এসবিআই, পিএনবি, এলআইসি হাউসিং, এইসব জায়গা থেকে লোন নেওয়ার চেষ্টা করবেন। ক্রেডিট কার্ডের ব্যাপারে যদি আরো জানতে চান তাহলে নিচে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব ক্রেডিট কার্ডের উপরে ভিডিও করার। 3 নম্বর, সঞ্চয় করা কেন জরুরি? সঞ্চয় মানে কেবল টাকা জমানো নয়, এটা ভবিষ্যতে নিশ্চয়তা। এমার্জেন্সি ফান্ডের জন্য আমাদের 6 to 12 মান্থের সমপরিমাণ আমাদের যে মান্থলি খরচ, তার সমপরিমাণ টাকা এফডি বা লিকুইড ফান্ডে রাখা উচিত। হঠাৎ চাকরি চলে গেলে বা অসুস্থ হয়ে পড়লে এই টাকাটা আপনার কাজে লাগবে। এছাড়া গোল ভিত্তিক কিছু সঞ্চয় করা উচিত, যেমন আপনার চিলড্রেনদের এডুকেশন, এর জন্য কোথায় ইনভেস্ট করতে পারেন? পিপিএফ বা সুকন্যা সমৃদ্ধি যোজনা করতে পারেন। রিটায়ারমেন্টের জন্য এনপিএস, ইপিএফ বা মিউচুয়াল ফান্ড রিটায়ারমেন্ট প্ল্যানও করতে পারেন। আমি পার্সোনালি আইএনডি মানি অ্যাপ ইউজ করি, আপনি চাইলে জিরোধা কয়েন এবং অ্যাঞ্জেল ওয়ান অ্যাপ ইউজ করতে পারেন। নিচে লিঙ্ক শেয়ার করেছি মিউচুয়াল ফান্ডে অ্যাকাউন্ট খোলার জন্য। আমি পার্সোনালি আইএনডি মানি, জিরোধা, অ্যাঞ্জেল ওয়ান এই 3টে অ্যাপসই মেনলি ইউজ করি। তবে আইএনডি মানি অ্যাপসটা খুবই ভার্সেটাইল এবং খুবই ইউজার ফ্রেন্ডলি। আর জিরোধাও আপনার ডিম্যাট অ্যাকাউন্টের জন্য খুবই ভালো। আর অ্যাঞ্জেল ওয়ানে অনেক বেশি ফিচার্স আছে এবং তারা হচ্ছে ফুল টাইম প্লাস ডিসকাউন্ট ব্রোকার। আপনি দুটো ব্রোকারেরই বেনিফিট পাবেন অ্যাঞ্জেল ওয়ান ব্রোকারের মাধ্যমে। এরপরে বলি বিনিয়োগ, টাকা বেড়ে ওঠার রাস্তা। শুধু সঞ্চয় করলেই হবে না, টাকা যেন ইনফ্লেশনকে বিট করতে পারে সেটাও আমাদের নিশ্চিত করতে হবে। বিনিয়োগের ভালো অপশন কি হতে পারে? মিউচুয়াল ফান্ড, এসআইপির মাধ্যমে আপনি প্রতি মাসে কম টাকা করে বিনিয়োগ শুরু করতে পারেন এবং এটা আপনি থ্রু আউট আপনার কেরিয়ার আপনার এই এসআইপি অ্যামাউন্টকে ধীরে ধীরে বাড়ানো উচিত এবং কনসিস্টেন্টলি ইনভেস্ট করা উচিত। স্টক মার্কেটে আপনি যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস করতে জানেন, কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে পারেন, আপনি বিজনেস অ্যানালিসিস করতে পারেন, আপনি মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্সের একটা সলিড ফাউন্ডেশন আপনার আছে এবং আপনার ধারণা খুবই স্ট্রং যে এখন ইকোনমি কিরকম সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আপনি কোন সময় এন্ট্রি নেবেন, আপনি কি পরিমাণ টাকা এন্ট্রি নেবেন, আপনি কত স্টক কিনবেন, আপনি কখন সেই শেয়ার থেকে বেরোবেন, এই ব্যাপারগুলো সম্পর্কে যদি আপনার ধারণা খুবই ক্লিয়ার থাকে তাহলে আপনি ডাইরেক্ট স্টক মার্কেটেও ইনভেস্ট করতে পারেন। এক্ষেত্রে বলবো প্রথমে আপনি মিউচুয়াল ফান্ডে বেশিরভাগ অ্যালোকেশন রাখুন, অল্প পরিমাণ টাকা স্টক মার্কেটে রাখুন। আপনি ওভার লং পিরিয়ডে যদি স্টক মার্কেটে আপনার কনফিডেন্স বাড়তে থাকে সেক্ষেত্রে আপনি অ্যালোকেশন স্টক মার্কেটে ডাইরেক্ট বাড়াবেন। এছাড়া আপনি আপনার ক্যাপিটালের কিছু টাকা এফডি, আরডি, পোস্ট অফিস স্কিমেও রাখতে পারেন। এক্ষেত্রে কি কি ভুল আপনি করবেন না? একসাথে সব টাকা বিনিয়োগ করবেন না। শেয়ার বাজারে বিনিয়োগের আগে কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্ট খুব ভালোভাবে রিসার্চ করুন, তার অ্যানুয়াল রিপোর্ট পড়ে আপনার কনফিডেন্স বিল্ড হলে তবে ইনভেস্ট করুন। আর যদি আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চান শেয়ারে ইনভেস্ট করার জন্য, তাহলে আমি নিচে আইএনডি মানি, জিরোধা, অ্যাঞ্জেল ওয়ান এছাড়া আরো কয়েকটা ব্রোকারের লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। এছাড়া বলবো যে ইনকাম সোর্স কি করে বৃদ্ধি করবেন। একটি আয়ের উপর নির্ভর করে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। তাই বলবো যে আপনারা বন্ধুরা সবাই প্যাসিভ ইনকামের কয়েকটি উপায় বার করুন। আপনাদের কোন বিষয়ের উপরে আপনাদের ইন্টারেস্ট আছে, আপনাদের স্কিল আছে এবং সেই ইন্টারেস্টটাকে আপনি কি করে কাজে লাগিয়ে একটা প্যাসিভ ইনকাম আর্ন করতে পারেন সেটা চেষ্টা করা উচিত। এক্ষেত্রে আমি কিছু এক্সাম্পল দিলাম। ফ্রিল্যান্সিং, যারা লেখালেখি করে বা গ্রাফিক ডিজাইনিং করতে পারে বা ভিডিও এডিটিং করতে পারে, ফ্রিল্যান্সিং করতে পারে। ইউটিউব চ্যানেল আপনি একটা খুলতে পারেন যেখানে আপনার এক্সপিরিয়েন্স বা আপনার স্কিল শেয়ার করতে পারেন বাকিদের সাথে। ব্লগিং করতে পারেন, আপনি যদি লিখতে ভালোবাসেন তাহলে ব্লগিং করুন। ইনভেস্টমেন্ট প্রত্যেকেরই করা উচিত। এক্ষেত্রে আপনি ডিভিডেন্ড পেইং কোনো স্টক বা রেন্টাল ইনকাম কোনো একটা রিয়েল এস্টেট প্রপার্টি থেকে, সেটার কথা ভাবতে পারেন। অতিরিক্ত ইনকাম মানেই কিন্তু ভাববেন বন্ধুরা আপনি সঞ্চয় আরো দ্রুত গতিতে বাড়াতে পারেন।
এবং আমি লাস্টে কিছু ইন্স্যুরেন্স এর ব্যাপারেও আপনার সঙ্গে আলোচনা করব। প্রথমে বলি স্বাস্থ্য বীমা, যেটা প্রত্যেকেরই খুবই জরুরি। হাসপাতালের বিল আপনার সঞ্চয় শেষ করে দিতে পারে, তাই আগে ভাগেই প্রস্তুত থাকুন। কেন স্বাস্থ্য বিমা গুরুত্বপূর্ণ? চিকিৎসার খরচ দিন দিন বাড়ছে এবং আমাদের যে এই হেলথ কেয়ার সার্ভিস ইন্ডাস্ট্রির খরচা ইনফ্লেশনকে অনেক স্পিডেই বিট করতে পারে। বিমা গুরুত্বপূর্ণ, চিকিৎসার খরচ প্রতিদিন বাড়ছে, অর্থাৎ অসুস্থ হলে বিশাল পরিমাণ একটা খরচা আপনার হয়ে যেতে পারে এবং আপনি যদি হসপিটালে অ্যাডমিট হন আপনার হিউজ ক্যাপিটাল ইরোড হয়ে যেতে পারে রাতারাতি। সেক্ষেত্রে আপনার পরিবার ও নিজের জন্য আর্থিক নিরাপত্তা তৈরি করতে হবে। বড় অসুখে চিকিৎসার জন্য মেডিক্লেম অবশ্যই পাবেন আপনি যদি হেলথ ইন্স্যুরেন্স করে রাখেন। সঠিক স্বাস্থ্য বীমা বাছাই করার জন্য কি টিপস দেব? কমপক্ষে 5 থেকে 10 লাখ টাকার কভারেজ নিন। ফ্যামিলি ফ্লোটার প্ল্যান নিতে পারেন। ক্যাশলেস হাসপাতালের সুবিধা আছে কিনা চেক করে নেবেন। প্রিমিয়াম কম রাখতে আপনি চাইলে টপ আপ নিতে পারেন। কি কি ভুল করবেন না? শুধুমাত্র কোম্পানির দেওয়া গ্রুপ ইন্স্যুরেন্স বা স্টেট গভর্নমেন্ট হেলথ ইন্স্যুরেন্স বা সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম এর উপরই নির্ভর করে থাকবেন না। খুব কম কভারেজ নিয়ে ভুল সিদ্ধান্ত নেবেন না। টার্ম ইন্স্যুরেন্স কেন এটি দরকার? আপনার পরিবারের ভবিষ্যৎ যদি আপনার উপর নির্ভর করে, মানে আপনার ইনকামের উপর নির্ভর করে, তাহলে টার্ম ইন্স্যুরেন্স নেওয়া আপনার জন্য খুবই আবশ্যক। টার্ম ইন্স্যুরেন্স কি? এটি একটি পিওর লাইফ ইন্স্যুরেন্স। যদি বীমাকারী মারা যান তবে তার পরিবার একটা নির্দিষ্ট অর্থ পায়। এটি কম খরচে সর্বোচ্চ কভারেজ দেয়। টার্ম প্ল্যান ছাড়া আর অন্য ইন্স্যুরেন্স যেমন এন্ডাওমেন্ট আছে, ইউলিপ পলিসি আছে, মানি ব্যাক পলিসি আছে, যেগুলি বেশি রিটার্ন দেয় না। সঠিক টার্ম ইন্স্যুরেন্স বাছাই করার জন্য কি টিপস দেব? আপনার বার্ষিক আয়ের কমপক্ষে 10 থেকে 15 গুণ কভারেজ নিন। 100% ক্লেম সেটেলমেন্ট রেট আছে বা হায়ার দ্য বেটার, যাদের ক্লেম সেটেলমেন্ট রেশিও অনেক হাই, সেই ইন্স্যুরেন্স কোম্পানি আপনি বেছে নিন। সুস্থ থাকলে যত তাড়াতাড়ি ইন্স্যুরেন্স নেবেন প্রিমিয়াম তত কম পড়বে। কি কি ভুল এড়াবেন? শুধুমাত্র চাকরির পিএফ বা ইপিএফ বা এনপিএস এর উপর নির্ভর করবেন না। ইন্স্যুরেন্সের সাথে বিনিয়োগকে মেশাবেন না। দুটো সেপারেট প্রোডাক্ট, দুটোকে সেপারেট রাখুন। এক্ষেত্রে আপনার কষ্ট কম হবে এবং আপনি লং টার্মে বেশি বেনিফিট পাবেন। আর কি, ফাইন্যান্স ক্রিয়েশনের জন্য আপনাকে আলাদা করে বিনিয়োগ করতেই হবে। আপনি শুধু সঞ্চয়ের উপর নির্ভর করেই থাকতে পারেন না। তাহলে ভিডিও শেষে বলে রাখি কি কি সঠিক পথ আপনাদের অবলম্বন করা উচিত। বাজেট বানান, 50-30-20 রুল মেনে চলুন, সঞ্চয় করুন, এমার্জেন্সি ফান্ড তৈরি করুন, বিনিয়োগ করুন মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেটে। স্বাস্থ্য বীমা নিন। মেডিকেল এক্সপেন্স দিনে দিনে বাড়ছে, তাই মেডিকেল এক্সপেন্স কভারেজ সবারই নেওয়া উচিত। টার্ম ইন্স্যুরেন্স নিন পরিবারের ভবিষ্যৎ নিরাপদ রাখতে। ব্যক্তিগত ফাইন্যান্স শুধুমাত্র টাকা জমানো বা ইনভেস্ট করার বিষয় না, বরং সঠিক পরিকল্পনার মাধ্যমেই ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে। আপনার কাছে কোন বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে কমেন্ট করে জানাবেন। আজ আমরা ব্যক্তিগত ফাইন্যান্সের গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করলাম। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে আজ থেকেই প্ল্যানিং শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, জয় হিন্দ।